হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল হিস্ট্রি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব ভারতের যে বিখ্যাত মহাজন পদগুলো সম্পর্কে। তো দেখো, প্রতিদিন তোমরা আমাদের চ্যানেলে ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেখানে তোমরা বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামের জন্য ডাব্লিউবিপি, কেপি, আরআরবি, এসএসসির জন্য যে প্রশ্ন আসে তার এমসিকিউ তোমরা কিন্তু পেয়ে থাকো। এর সাথে সাথে এমসিকিউ, তার সাথে উত্তর এবং ডাউট ক্লিয়ারিং তার সাথেও কিন্তু থাকে। এই প্রশ্নের উত্তরটা কেন হলো তার এক্সপ্লেনেশনও কিন্তু আমরা দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে কাশী মহাজনপদের রাজধানী কি ছিল? চারটে অপশন রয়েছে: বারাণসী, তক্ষশিলা, মথুরা আর ইন্দ্রপ্রস্থ। তো কাশী মহাজনপদ, যেটা অনেকেই হয়তো ঘুরতে গিয়েছো, কাশী বিশ্বনাথ টেম্পল, যেটা আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। তো এই যে চারটে অপশন রয়েছে, তার মধ্যে উত্তরপ্রদেশে কোনটা রয়েছে? আমরা ঘুরতে যাই, অনেকে কাশীতে ঘুরতে যাই, যেটাকে আমরা বারাণসী বা বেনারস বলে থাকি। তো অবশ্যই কাশী মহাজনপদের রাজধানী হবে বেনারস বা বারাণসী। এটা ভারতের বা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর হিসেবে কনসিডার করা হয়, এবং এটাই সবচেয়ে প্রাচীনতম মহাজনপদও হিসেবে বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন: বৈদিক কোন গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়? অর্থাৎ বৈদিক কোন গ্রন্থ থেকে আমরা পাই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিভিন্ন যে উপজাতিরা রয়েছে, তারা একসাথে জনপদ গঠন করে, এবং সেই জনপদগুলো একসাথে মহাজনপদ তৈরি করে, এবং সেই মহাজনপদগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল, যেখান থেকে পরবর্তীকালে শক্তিশালী মহাজনপদ হিসেবে মগধের উত্থান হয়। তো এই যে যুদ্ধের ইঙ্গিত আমরা পাই, চারটে বই দেওয়া রয়েছে: শতপথ ব্রাহ্মণ, ঐতেরীয় ব্রাহ্মণ, অথর্ববেদ এবং আরণ্যক। তো এক্ষেত্রে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ঐতেরীয় ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ, যেখানে আমাদের যে বিভিন্ন ধরনের নারী পুরুষ থেকে শুরু করে সবার বিভিন্ন কর্ম সংক্রান্ত বলা রয়েছে। অথর্ববেদ চারটি বেদের মধ্যে শেষ বেদ, আর বেদের চারটি অংশের মধ্যে আরণ্যক একটি অংশ। বেদের চারটি অংশ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো তার মধ্যে আরণ্যক অংশ, যেখানে যারা বনে থাকে সেই সব অধিবাসীদের ধর্মের পালনীয় কর্তব্যের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন: পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল থেকে তোমরা একটা বিশেষ স্টাডি মেটেরিয়াল তোমরা পাচ্ছ, যার মধ্যে রয়েছে দুটো বই: বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর বই। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক সমাধান, যার মধ্যে শর্টকাট পদ্ধতিতে সলিউশন দেওয়া থাকবে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। মাত্র 250 টাকায় তোমরা কিন্তু বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে আজকেই পারচেজ করে নাও, এবং যে আপকামিং ডাব্লিউবিপি, কেপি এক্সাম রয়েছে তার জন্য নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নিন। পরবর্তী প্রশ্ন: আম্রপালি নটি কোন নগরের গণিকা ছিলেন? চারটা অপশন রয়েছে: চম্পা, পাটলিপুত্র, বৈশালী, কাশী। আম্রপালি সেই সময়ের একজন বিখ্যাত গণিকা, যাকে আমরা নগরবধূ বলে থাকি, সেখানে ছিলেন। বিস্তারিত যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমরা বুদ্ধিজমের উপর একটা বিস্তারিত ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো আম্রপালি নটি এখানে বৈশালী নগরের গণিকা ছিলেন। বৈশালী সেই সময় সবচেয়ে সমৃদ্ধ শহরের মধ্যে অন্যতম ছিল। পরবর্তী প্রশ্ন: মগধের প্রাচীন রাজধানীর নাম কি? দেখো, চারটে অপশন রয়েছে, এর মধ্যে চারটে অপশনের মধ্যে মগধ তো পুরো রাজ্যটার নাম, বাকি তিনটে যে রয়েছে পাটলিপুত্র, গিরিব্রজ এবং রাজগৃহ, তিনটেই কিন্তু ক্যাপিটাল ছিল। তার মধ্যে গিরিব্রজ এবং রাজগৃহ এটা কিন্তু একই অপশন, মানে একই জায়গায় রয়েছে। আর পাটলিপুত্র, পাটনা, যেটা কিন্তু সেকেন্ড ক্যাপিটাল ছিল। এবার বলবে তাহলে স্যার, যদি গিরিব্রজ রাজগৃহ একসাথে হয়, তাহলে উত্তর কেন গিরিব্রজ হচ্ছে? দেখো, রাজধানীর নামটা ছিল গিরিব্রজ, রাজগৃহ ছিল গিরিব্রজের মধ্যে অবস্থিত যে রাজার যে মহল, সেটাকে বলা হচ্ছে। কিন্তু জায়গাটা এতটাই পপুলার ছিল গিরিব্রজের মধ্যে রাজগৃহ, সেই জন্য অনেকে গিরিব্রজকে রাজগৃহ হিসেবেই কনসিডার করে। কিন্তু রাজগৃহ বলতে বেসিক্যালি রাজার যে নগর, রাজার যে রাজভবন, সেটাকেই কিন্তু বলা হচ্ছে। তো সেই কারণে মগধের প্রাচীন রাজধানী আমরা গিরিব্রজ বলবো। পরবর্তী প্রশ্ন: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কয়টি মহাজনপদের উল্লেখ রয়েছে জৈন গ্রন্থ ভগবতী সূত্র অনুসারে? তো অবশ্যই আমরা জানি চারটে অপশন রয়েছে: 16, 18, 20 এবং 24। তো আমাদের প্রাচীন ভারত জৈন ভগবতী সূত্রে আমরা 16টি মহাজনপদের উল্লেখ পাই, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ মহাজনপদ, যেটাই পরবর্তীকালে সবচেয়ে বড় সাম্রাজ্য গঠন করেছিল।
পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ গ্রন্থ থেকে 16টি মহাজনপদ বা ষোড়শ মহাজনপদের অবস্থান জানা যায়? যে কোন মহাজনপদগুলো কোথায় রয়েছে, মগধ কোথায় রয়েছে, চেদি কোথায় রয়েছে, মল্ল কোথায় রয়েছে? তো তার 4টে সোর্স রয়েছে, মহাবংশ, দিব্যবদান, অঙ্গুত্তরণিকা এবং দিব্যবংশ। তো এখানে বলা রয়েছে যে বৌদ্ধিক টেক্সট, তাহলে বৌদ্ধিক টেক্সট হলে অঙ্গুত্তরণিকায় থেকে আমরা মহাজনপদের কথা জানতে পারি। দীপবংশ, মহাবংশ এগুলো কিন্তু শ্রীলঙ্কার ইতিহাসের কথা আমরা জানতে পারি। অশোক যখন তার পুত্র মহেন্দ্র আর কন্যা সঙ্ঘমিত্রকে শ্রীলঙ্কায় পাঠান, তার পরবর্তী যে ইতিহাস সেটা কিন্তু রয়েছে। সেখানেও কিন্তু মহাজনপদের উল্লেখ রয়েছে, কিন্তু সেভাবে কিন্তু এর বিস্তারিত বিবরণ নেই। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদানে অশোকের পার্সোনাল জীবন সম্পর্কে কিন্তু বলা রয়েছে, যে অশোক কিভাবে তার 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসে, তার এক্সপ্লেনেশন দিব্যবদানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16টি মহাজনপদের মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে ছিল? সাউথ ইন্ডিয়ার জনপদ কোনটি? 4টে অপশন রয়েছে, অবন্তী, আসমাক, বৎস এবং মৎস্য। একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদ সেটা হচ্ছে আসমাক, যেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 16টি মহাজনপদের মধ্যে কটি গণরাজ্য ছিল? দেখো 4টে অপশন রয়েছে, 2টো, 3টে, 4টে, 6টে। তাহলে এর মধ্যে 2টো গণরাজ্য বা গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হতো, সেটা হচ্ছে ব্রিজি এবং মল্ল। তাহলে অবশ্যই উত্তর হবে 2টি মহাজন গণরাজ্য, যেটা 2টি গণরাজ্য ছিল, যেটা 16টা মহাজনপদের মধ্যে অবস্থিত ছিল। বর্তমানে অযোধ্যা অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছে? অযোধ্যা বা অধ, যেটা আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত, যেটা খুবই আজকের দিনে গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে শ্রীরামচন্দ্রের জন্মভূমি, যেখানে মন্দির তৈরি করা হয়েছে। 4টে অপশন রয়েছে, অঙ্গ, গান্ধার, কুশল এবং কম্বোজ। তো মনে রাখবে, অঙ্গ কিন্তু বিহারের পূর্ব দিকের অংশকে অঙ্গ বলা হয়ে থাকে। কম্বোজ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পশ্চিম দিকের, বিহারের পশ্চিম দিকের অংশকে কম্বোজ বলা হয়। উত্তরপ্রদেশের যে অংশটা রয়েছে এটাকে কুশল বলা হয়, যেটা পরবর্তীকালে কাশী মহাজনপদকে পরাজিত করে তার সাম্রাজ্যত্ব করেছিল। আর গান্ধার বর্তমানে ভারতের বাইরে পাকিস্তানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কি? 4টে অপশন রয়েছে, শ্রাবস্তী, চম্পা, কৌশাম্বী এবং ইন্দ্রপ্রস্থ। তো অঙ্গ মহাজনপদ আমরা একটু আগেই বললাম পূর্ব বিহারে অবস্থিত, যার রাজধানীর নাম কিন্তু চম্পা বা চম্পা নগরী। সেটা সেই সময়ের সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্য নগর হিসাবে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল? 4টে অপশন রয়েছে, কুরু, সুরসেন, বৈশালী এবং অবন্তী। তো ইন্দ্রপ্রস্থ যেটা রাজধানী ছিল সেটা হচ্ছে কুরু মহাজনপদে, যার আমরা এক্সপ্লেনেশন বা যার আমরা আহ, ধারণা, সেটা আমরা কুরু মহাজনপদ মহাভারতের মধ্যে পাই, যে কুরুদের 2টো ক্যাপিটাল ছিল, একটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ আর একটা হচ্ছে হস্তিনাপুর। হস্তিনাপুর প্রথমে ছিল, পরবর্তীকালে ইন্দ্রপ্রস্থ হয়, যেটা মহাভারতের 4 কিন্তু স্টোরি লাইন আমরা পেয়েছি। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন শহরের রাজধানী ছিল? 4টে অপশন রয়েছে, শ্রাবস্তী, সুরসেন, অশোক এবং কৌশল। মথুরা যেটা শ্রীকৃষ্ণের যে জন্মভূমি সেই হিসাবে কনসিডার করা হয়ে থাকে। তো মথুরাতে বারবার হচ্ছে কংসের আক্রমণের জন্য শ্রীকৃষ্ণ পরবর্তীকালে দ্বারকা নগরী গুজরাটে প্রতিষ্ঠা করেন। তো মথুরা আজকের দিনে কৃষ্ণের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্থান, যেখানে বহু মন্দির রয়েছে। সেটা অবস্থিত সুরসেন মহাজন পদের মধ্যে। এই মথুরা বা সুরসেন মহাজন পদের সঙ্গে কুরু মহাজন পদের কিন্তু খুব একটা ভালো সম্পর্ক, যেটাকে আমরা বলতে পারি একটা মানে পারিবারিক সম্পর্ক কিন্তু অবস্থিত ছিল। পরবর্তীকালে প্রাচীন মহাজনপদের 16টি রাজ্যগুলির মধ্যে নিচের কোনটি আধুনিক উত্তরপ্রদেশের এলাকায় ছিল না? তো এর মধ্যে কোনটা উত্তরপ্রদেশের মধ্যে ছিল না? তাহলে আমরা কয়েকটা আলোচনা করলাম। কৌশল অবশ্যই রয়েছে, মালব, বৎস এবং মগধ। তো অবশ্যই দেখো, কৌশল মহাজনপদ আমরা জানি এটা আমাদের উত্তরপ্রদেশে রয়েছে কোশ্চেনের মধ্যে থেকে। মালব, যেটা মালব সেটা কিন্তু মধ্যপ্রদেশের উপরের অংশ, মানে এটাও কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে। বৎস মহাজনপদ উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে, কিন্তু মগধ যে মহাজনপদটা রয়েছে এটা কিন্তু বিহারে রয়েছে, কারণ মগধ যার রাজধানী পাটলিপুত্র বা পাটনা ছিল, সেটা কিন্তু বিহার অঞ্চলে রয়েছে, এটা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে নেই। প্রাচীন রাজ্য কোশলের রাজধানী কোথায় ছিল? প্রাচীন রাজ্য যে কোশল, 4টে অপশন রয়েছে, শ্রাবস্তী, চম্পা, কৌশাম্বী না কোনোটিই না। তো প্রাচীন রাজ্য কোশল এর রাজধানী ছিল শ্রাবস্তী। কোশল রাজা ছিল প্রসেনজিৎ, যিনি তৎকালীন সময়ের বিখ্যাত একজন শাসক ছিলেন। গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান? দেখো, গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই কিন্তু সেম একটা মহাজনপদেই মারা যান। সেটা কি? 4টে অপশন রয়েছে, মল্ল, মগধ, চেদি, অবন্তী। তো গৌতম বুদ্ধ মল্ল মহাজনপদে মারা যান, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ অঞ্চলে অবস্থিত, যেটা উত্তরপ্রদেশের গোরক্ষপুর অঞ্চল রয়েছে, সেখানেই মল্ল মহাজনপদ অবস্থিত।
পরবর্তী প্রশ্ন, গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদটি গড়ে উঠেছে? দেখো, গোদাবরী নদীর তীরে গোদাবরী নদী দক্ষিণ ভারতে প্রবাহিত। 4টে অপশন রয়েছে, অবন্তী, কম্বোজ, অসমক এবং বৎস। তো গোদাবরী নদী মানে দক্ষিণ ভারতের যে মহাজনপদ, সেটা একমাত্র মহাজনপদ, সেটা হচ্ছে অসমক মহাজনপদ, গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। আজকের লাস্ট প্রশ্ন, উত্তর বিহারের প্রাচীন নাম কি ছিল? 4টে অপশন রয়েছে। বিহারের উত্তর দিকের অংশ, 4টে অপশন রয়েছে, বৎস, ব্রিজি, অবন্তী এবং সুরসেন। তো বিহারের উত্তর দিকের অংশ, এর নাম ছিল তৎকালীন ব্রিজি, এবং এটা কিন্তু একটি গণরাজ্য ছিল। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।